হাসপাতাল মানুষের চিকিৎসা সেবা দেওয়ার কথা, সেই হাসপাতাল আজ নিজেই আইসিইউতে চলে গেছে। মাননীয় স্পিকার, শেরপুর সদরের চরাঞ্চলের অধিকাংশ রাস্তাই বর্তমানে কাঁচা। সেই দুর্গম পথ পাড়ি দিয়ে যখন একজন অসুস্থ ব্যক্তি, একজন মুমূর্ষু রোগী কিংবা গর্ভবতী মা জীবন বাঁচানোর শেষ আশায় শেরপুর সদর হাসপাতালে এসে হাসপাতালের বেড না পেয়ে হাসপাতালের মেঝে, বারান্দা কিংবা করিডোরে দিনের পর দিন কাতরাতে থাকে বিষয়টি। আমরা 2 মিনিট বক্তব্যে যাচ্ছি, সময় কিছুটা বাড়িয়ে দেওয়া হবে। আজকে বক্তা সংখ্যা হয়তো কিছুটা বাড়বে। এখন বক্তব্য রাখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সানসিলা জেব্রিন, মহিলা আসন 15। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আজ আমি সীমান্ত কন্যা শেরপুর জেলার প্রায় 17 লক্ষ মানুষের একমাত্র ভরসাস্থল শেরপুর সদর হাসপাতালের করুণ বাস্তবতার চিত্র তুলে ধরতে দাঁড়িয়েছি এই মহান জাতীয় সংসদে। যে হাসপাতাল মানুষের চিকিৎসা সেবা দেওয়ার কথা, সেই হাসপাতাল আজ নিজেই আইসিইউতে চলে গেছে। মাননীয় স্পিকার, শেরপুর সদরের চরাঞ্চলের অধিকাংশ রাস্তাই বর্তমানে কাঁচা। সেই দুর্গম পথ পাড়ি দিয়ে যখন একজন অসুস্থ ব্যক্তি, একজন মুমূর্ষু রোগী কিংবা গর্ভবতী মা জীবন বাঁচানোর শেষ আশায় শেরপুর সদর হাসপাতালে এসে হাসপাতালের বেড না পেয়ে হাসপাতালের মেঝে, বারান্দা কিংবা করিডোরে দিনের পর দিন কাতরাতে থাকে বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক। যেখানে সিনিয়র কনসালটেন্টের 10টির মধ্যে 10টি পদ শূন্য, সেখানে প্রতিদিন 700 রোগীর চাপ সামলাতেই হিমশিম খায় চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী। এখানে অ্যাম্বুলেন্স রয়েছে কিন্তু চালক নেই, 9তলা ভবন রয়েছে কিন্তু রোগীদের জন্য পর্যাপ্ত লিফট নেই। করোনাকালীন সময় শেরপুর সদর হাসপাতালে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে একটি আইসিইউ সিসিইউ ইউনিট নির্মাণ করা হয়েছিল, কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে বর্তমান শেরপুর সদর হাসপাতালের এই ইউনিটগুলো অকেজো হয়ে পড়ে আছে। দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় ইউনিটটি এখন মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রপাতিও চুরি হয়ে যাচ্ছে। দালাল, চোর, ছিনতাইকারী ও মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে হাসপাতালের একটি অংশ। পাশেই ময়লার ডাস্টবিনের দুর্গন্ধ যেন সুস্থ মানুষকে অসুস্থ করে তুলছে। 2018 সালের পর থেকে এই সদর হাসপাতালের স্বাস্থ্য বিভাগের কোনো স্টাফ আর নিয়োগ দেওয়া হয়নি। গত 8 বছরে 6 বারের মতো নিয়োগ পরীক্ষার তারিখ দেওয়া হলেও কোনো এক অদৃশ্য শক্তির কারণে পরীক্ষাটি বারবার পিছিয়ে যায়। মাননীয় স্পিকার, এই মহান জাতীয় সংসদে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অবহেলিত এখন তার সমর্থকদের বলছেন যে তিনি জেলের ভেতর বসে দোয়া করেছেন এবং তিনি ঠিক গাদিরে খুমের আগের রাতেই মুক্তি পেয়েছেন। এটাকে তিনি তার ইবাদত বন্দিগির ফসল হিসাবে দেখছেন। এখন দেখেন, একজন রাজনৈতিক নেতা যদি তার ভক্ত, নেতা, কর্মী, সমর্থকদের সঙ্গেই তার ইবাদত বন্দিগি করে তিনি কি সাড়া পেলেন বা কি শান্তি পেলেন সেটা আলোচনা করেন। পুলিশ তো বাইরে সিসিটিভি লাগিয়ে সেটাতে রাজনৈতিক আলাপ হিসেবে গণ্য করে নিশ্চয়ই সেই রাজনৈতিক আলাপকে রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ দল আওয়ামী লীগের তৎপরতা হিসেবে ধরে সেলিনা হায়াত আইভীকে জেলে নিতে পারবে না। এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী কারামুক্ত হওয়ার পরেই তার আইনজীবী সংবাদ মাধ্যমকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে নিশ্চিতভাবেই তিনি আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে যোগদান করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর নারায়ণগঞ্জ জুড়ে এই ভয়াবহ প্রতিকূল সময়েও সংবাদ মাধ্যম যাকেই জিজ্ঞেস করছে তিনিই বলছেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে দাঁড়ালে তাদের মেয়র পদে সেলিনা হায়াত আইভী বিপুল ভোটে বিজয়ী হবেন। সেলিনা হায়াত আইভী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন কিনা, যুক্ত হন কিনা, এ নিয়ে বিশেষভাবে কৌতূহল সৃষ্টি হয়েছে। কারণ এমন প্রতিকূল পরিবেশে সেলিনা হায়াত আইভী যে মুক্তি পেলেন এবং মুক্তি পাওয়ার পরেই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে দিলেন, সেটাকে তাৎপর্যপূর্ণ না ভাববার কোনো কারণ নাই। এখন সরকার তার বাড়ির চারপাশে নাকি সিসিটিভি বসিয়েছে এবং পুলিশ বলছে যে একদিকে তার বাড়তি নিরাপত্তার জন্য, অন্যদিকে তিনি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দলের কার্যক্রমে অংশ নিয়ে ফেলেন কিনা সেসবে নজর রাখতে নাকি এই সিসিটিভি ক্যামেরাগুলো বসানো হয়েছে। আবার কোনো পুলিশ কর্মকর্তা বলছেন যে আরে সারা নারায়ণগঞ্জ জুড়ে আরো হাজার হাজার সিসি ক্যামেরা বসানো হবে। এখন সেলিনা হায়াত আইভীর চারপাশে সিসি ক্যামেরা বসিয়ে শুরু করা হলো।
সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী সংবাদ মাধ্যমকে বলেছেন খুবই ভালো কথা, তারা খুশি যে সেলিনা হায়াৎ আইভীর বাড়ির চারপাশে এই সিসিটিভি ক্যামেরা পুলিশ বসিয়েছে, কারণ এরপর তার নিরাপত্তার কোনো ঘাটতি ঘটলে নিশ্চিতভাবে পুলিশকে জবাবদিহিতার আওতায় আনা যাবে। সত্যিকার অর্থেই বলা মুশকিল পুলিশ ঠিক কেন এই সময়ে সিসিটিভি ক্যামেরাগুলো বসালো, মানে সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে কে ঢোকেন কে বের হন সেটা জানতেই কি এই নজরদারি ক্যামেরা ঢোকানো হলো, নাকি হাসনাত, সার্জিস, আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলামরা যাতে ছুটে গিয়ে ওখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গড়ে তুলতে না পারে এবং আবারও সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করতে হবে এত ঘন্টার মধ্যে, এরকম ডেডলাইন দিয়ে রাজপথ দখল করতে না পারে, সেজন্য এটা করলো। মানে মববাজির সুযোগ না দিতে সেলিনা হায়াৎ আইভীর বাড়ির চারপাশে সিসিটিভি বসালো কিনা সেটা বলা মুশকিল। যদিও মনে রাখতে হবে সেলিনা হায়াৎ আইভী হচ্ছেন আওয়ামী লীগের সেই নেত্রী যিনি স্থানীয়ভাবে এতটাই জনপ্রিয়, শুধু যে 2003 সাল থেকে তিনি নারায়ণগঞ্জের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন তাই নয়, মানে প্রথমে পৌরসভার মেয়র ছিলেন, তারপর টানা 3 বার সিটি কর্পোরেশন নির্বাচনে জিতেছেন তাই নয়, 2025-এর মেতে ইউনূস আমলে যখন মানে হাসনাত, সার্জিসদের মব করার যখন একেবারে মানে চরম মুহূর্ত চলছে, সেই সময়টাতেও যখন সেলিনা হায়াৎ আইভীকে পুলিশ গ্রেফতার করতে গেছে, তখন ঘন্টার পর ঘন্টা সেলিনা হায়াৎ আইভীর ভক্ত, সমর্থক, কর্মীবৃন্দ সেলিনা হায়াৎ আইভীর বাড়ি ঘিরে রেখেছেন যাতে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যেতে না পারে। কাজেই সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে মানে মব করতে যাওয়ার সাহস করা এরকম সময়ে খুব মুশকিল এসব হাসনাত, সার্জিসদের জন্য। আবার সেলিনা হায়াৎ আইভীর বাড়ির চারপাশে পুলিশ যদি তিনি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দলের কার্যক্রমে অংশ নিয়েছেন কিনা সেটা ঠেকাতে সিসিটিভি বসিয়ে থাকে, কিংবা কে বাড়ি থেকে আসা যাওয়া করছে সেটা দেখতে বসিয়ে থাকে, সেটাও ব্যর্থ হয়েছে। কারণ সংবাদ মাধ্যমে একের পর এক খবর বেরিয়ে আসছে যে চারপাশে সিসিটিভি লাগানো হয়েছে বটে, কিন্তু সেলিনা হায়াৎ আইভীর বাড়ির সামনে ভিড় কমে নাই। মানে তিনি গভীর রাতে রাত 11টার দিকে যখন বুধবারে বাড়ি ফিরেছেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত দলে দলে লোক তার সঙ্গে সাক্ষাৎ পেতে একেবারে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, ভক্ত, সমর্থক, কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করতে চুঙ্কা কুটির মানে সেলিনা হায়াৎ আইভীর পিতা, যিনিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন, সেই পিতার নামে যে বাড়িটা, তার বাপের বাড়ি চুঙ্কা কুটিরের সামনে জড়ো হয়েছে। তার মানে সিসিটিভি লাগিয়ে পুলিশ বাড়িতে লোক যাওয়া ঠেকাতে চাইছেন বটে, কিন্তু সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে লোক যাওয়া ঠেকানো যাচ্ছে না। আরো ইন্টারেস্টিং যে খবর বেরিয়ে এসেছে, মানে একেবারে কিন্তু বুধবার রাতে বাড়ি ফিরেছেন পর থেকেই তার ভক্ত, সমর্থক, কর্মীরা আছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা তার বাড়িতে ঢুকে বৈঠকখানার ভেতরে গল্প করছেন, কুশল বিনিময় করছেন, এসব ছবিও পত্রিকায় বেরিয়ে এসেছে। কাজেই একেবারে আড়ি পেতে না শুনলে মানে উনি রাজনৈতিক আলাপ করছেন কিনা, আর রাজনৈতিক নেতার কোন আলাপ রাজনৈতিক আর কোন আলাপ অরাজনৈতিক সেটা কি করে নির্ধারণ করা হবে সেটা বলা মুশকিল। আর রাজনৈতিক আলাপ করলেই তাকে গ্রেফতার করা হবে কিনা সেটাও বলা মুশকিল। মানে তখন কোন মামলায়, হত্যা মামলায় গিয়ে গ্রেফতার করবে কারণ তিনি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দলের বিষয়ে আলাপ করছিলেন। মানে চুনকা কুটিরের মেয়ে সেলিনা হায়াৎ আইভী হচ্ছেন তেমন আওয়ামী লীগ নেত্রী যে আওয়ামী লীগের আরেক দোর্দণ্ড প্রতাপশালী পরিবার এবং নারায়ণগঞ্জের এক রকমের ত্রাস সৃষ্টিকারী শামীম ওসমানের মতো নেতার বিরুদ্ধে রাজনীতি করে সেলিনা হায়াৎ আইভী বছরের পর বছর নারায়ণগঞ্জে টিকে থেকেছেন এবং জনমানুষের ভালোবাসায় নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন, মেয়র পদে নির্বাচিত হয়েছেন। কাজেই এখন সিসিটিভি ক্যামেরা লাগিয়ে আওয়ামী লীগের রাজনীতি থেকে আইভীকে সরিয়ে আনা যাবে সেটা বিশ্বাস করা কঠিন।